নমস্কার। ঘড়ির কাঁটায় এখন ঠিক ৬টা, আর ৬টা মানে জেলার খবর। আর জেলার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি রয়েছে সুপর্ণ, এবং আজ আলোচনার বিষয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। ৮-এর দশক থেকে লাল দুর্গ হিসাবে পরিচিত মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র। বিড়ি শ্রমিক ও সংখ্যালঘু অধ্যুষিত এই লাল দুর্গে ফাটল ধরিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। কাস্তে হাতুড়ি তাড়া ছেড়ে হাত ধরেছিল এলাকার বাসিন্দারা। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ভাঙন প্রবল এলাকার মাটিতে ফুটেছে জোড়া ফুল। লোকসভা কেন্দ্র জুড়ে মা মাটি মানুষেরই রমরমা। আর এই মুহূর্তে জঙ্গিপুর লোকসভার আওতাধীন ৭টি বিধানসভা আসনে ঘাসফুল ফুটে, যা তৃণমূলের কাছে একটি বড় সুবিধার জায়গা এমনটাই মনে করা হচ্ছে। আর আজ আমরা আলোচনা করব সেই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র নিয়ে। আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রথমেই আমরা এবার নজর রাখবো যে জঙ্গিপুর লোকসভা আসনে প্রার্থী তালিকার দিকে। তৃণমূল, বিজেপি এবং জোট প্রার্থী দেওয়া হয়েছে, এবং সেই প্রার্থী তালিকায় কাদের কাদের নাম রয়েছে প্রথমে একবার আমরা সেদিকে নজর রাখবো। প্রথমেই কংগ্রেসের তরফ থেকে জোট প্রার্থী, কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী মোর্তাজা হোসেন, বিজেপির ধনঞ্জয় ঘোষ, এবং তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হয়েছে খলিলুর রহমানকে। আবার একবার আমরা দেখব যে জোট প্রার্থী সিপিএম এবং কংগ্রেসের সেখানে মোর্তজা হোসেন, এবং তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান, এবং বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এবার আমরা সরাসরি আসবো প্রশ্ন উত্তর পর্বে। প্রথমে দেখো সত্যদা, যে বিষয়টা আমরা প্রথমে নজর রাখবো যে জঙ্গিপুরে মাহফুজা পরিবর্তে ধনঞ্জয় ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। বিশেষজ্ঞদের মতে যে যদি মাহফুজা থাকতো প্রার্থী, সেক্ষেত্রে কোথাও গিয়ে লড়াইটা ভালো হতো এবং টেক্কা ভালো দিতে পারতো। যেহেতু ধনঞ্জয়কে করা হয়েছে, সেক্ষেত্রে বিজেপির লড়াইটা অনেকটা কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই বিষয়ে কি বলবে? গত লোকসভা নির্বাচনে মাহফুজা খাতুন প্রার্থী ছিলেন। আমরা যে বাংলার বিজেপির মহিলা নেত্রীদের নজর তাকাই, দিকে খুঁজতে যাই, তাহলে প্রথমে কিন্তু মাহফুজা খাতুনের নাম আসবে, প্রথম সারিতেই আসবে। তার কারণ তিনি অত্যন্ত ভালো বক্তা, একসময় সিপিএমের বিধায়ক ছিলেন। তো তারপর বিজেপিতে আসার পর তিনি কিন্তু নিজের বক্তব্য বলো, তার রাজনৈতিক যে স্ট্র্যাটেজি বা আন্দোলনমুখী কথাবার্তা, আন্দোলনমুখী সিদ্ধান্ত, যার ফলে তিনি কিন্তু বিজেপির, বঙ্গ বিজেপি এমনকি কেন্দ্রীয় বিজেপির নজরে চলে আসেন। যার ফলেই কিন্তু দেখো গত লোকসভায় 2019-এ এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন, এরপর 21-এও বিজেপির প্রার্থী ছিলেন সাগরদিঘি থেকে। তো স্বাভাবিকভাবেই বিজেপি যে মহিলার নেতৃত্ব, বলবো মহিলা ব্যাটন যেটা বলে, অথবা যদি বলি একজন সংখ্যালঘু মহিলা মুখ, তুলে আনার জন্যই হয়তো মাহফুজা খাতুনকে ফ্রি রেখেছে বিভিন্ন এলাকায় প্রচারের জন্য। কারণ আমরা দেখেছি বসিরহাটে উনি কিন্তু বেশ কিছু সভা করেছেন। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় এই কারণেই মাহফুজা খাতুনকে সাইডে রাখা হয়েছে, যে রাজ্যের বিভিন্ন জায়গায় তাকে প্রচারের জন্য। যেটা বললে যে ধনঞ্জয় ঘোষকে প্রার্থী করা, দেখো বিজেপি যেই ভোট ব্যাঙ্কটা, বিজেপির যে মেজর ভোট ব্যাঙ্ক যেটা, সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের, মানে যদি বলি জঙ্গিপুরের সংখ্যালঘু, মানে হিন্দু ভোট ব্যাঙ্ক। কারণ সংখ্যালঘুরা সামান্য কিছু সংখ্যায় ভোট দিলেও সেটা যথেষ্ট পরিমাণে নয়, বিশেষ করে জঙ্গিপুর লোকসভা আসনে জেতার মতো জায়গায় নয়। আমার মনে হয় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যে হিন্দু ভোট ব্যাঙ্ক রয়েছে বা বিজেপির যেটা সলিড ভোট ব্যাঙ্ক রয়েছে, সেই ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্যই হয়তো ধনঞ্জয় ঘোষকে, এক নম্বর হচ্ছে ভূমিপুত্র এলাকার বাসিন্দা, জেলার সাংগঠনিক, জঙ্গিপুর জেলার সাংগঠনিক জেলার সভাপতি তিনি। তো স্বাভাবিকভাবেই দলের মধ্যে থেকেই তুলে আনা হয়েছে তাকে। তো মাহফুজা খাতুনকে প্রার্থী করলে তিনি, দেখো বাংলার রাজনীতিতে তিনি অনেক এই মুহূর্তে যথেষ্ট পরিচিত নাম, আর বিজেপির বিভিন্ন কর্মসূচিতে তা কিন্তু সামনে রাখে। এমনকি ব্রিগেড বলো বা কলকাতায় কোনো জনসভা হলেও বক্তা হিসেবে কিন্তু মাহফুজা খাতুন ডাক পান। তো স্বাভাবিকভাবেই মাহফুজা খাতুন সামনে থাকলে লড়াইটা অনেক তৃণমূলের কঠিন হতে পারত, কিন্তু এখানে ধনঞ্জয় ঘোষ কতটা লড়াই দিতে পারেন সেটাই দেখার বিষয়। একেবারে। দেখো, আমি আর একটা বিষয়ের দিকে একটু নজর রাখবো, যে এই যে শাসক দলের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ধনঞ্জয় বিজেপির, এবং শাসক দল
শাসক দল বিভিন্ন ইস্যুতে কিন্তু বিদ্ধ, দুর্নীতি ইস্যু বলো বা কাটমানি ইস্যু বলো, এবং আরও একটা বিষয় যেটা হচ্ছে প্রথমে আমি শুরুতেই যেমনটা বললাম যে বিড়ি শ্রমিকদের ওখানে বসবাসটা একটু বেশি, সেক্ষেত্রে একটা বিড়ি শ্রমিকদের একটা অনেকদিন ধরে একটা দাবি রয়েছে যে তাদের মজুরি যাতে বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে তাদের একটা ক্ষোভও রয়েছে। এই যে জনমানুষের ক্ষোভ, কোথাও গিয়ে কি নির্বাচনের প্রভাব পড়তে পারে? দেখো, আজকের বর্তমান পরিস্থিতিতে এই জঙ্গিপুর লোকসভা ইলেকশন কিন্তু একটা অন্য জায়গায় থাকতে পারত। তার কারণটা বলি, কারণ গত 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বিশেষ করে বিজেপি যেভাবে ভাঙতে শুরু করে, বিজেপির বিধায়ক থেকে শুরু করে অনেক নেতা দল ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যান। তো যার ফলে দেখো এরপর যে শিক্ষক নিয়োগ দুর্নীতির সামনে আসে, সেই সময় কিন্তু বিজেপির কিন্তু তেমন কোনো কী বলবো তৃণমূলের সাথে টেক্কা দেওয়ার মতো সেরকম কর্মসূচি কিন্তু সামনে ছিল না। কারণ সে সময় আনিস খান কাণ্ড নিয়ে হয়েছিল, যে আনিস খান কাণ্ড নিয়ে কিন্তু বামফ্রন্ট কিন্তু ব্যাপক ঝাঁপিয়েছিল। এমনকি বামফ্রন্ট কংগ্রেস জোট তাদের যে সংগঠিত আন্দোলন সেটা কিন্তু বাংলায় যথেষ্ট নজর করেছিল। এরপরেই সাগরদিঘি উপনির্বাচন হয়, যেখানে কিন্তু জয়লাভ করে কংগ্রেস। বাইরন বিশ্বাস কংগ্রেস টিকিটে জিতেছিলেন। তো স্বাভাবিকভাবেই শাসক বিরোধী তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একটা জোট একটা কিন্তু তৈরি হচ্ছিল, কিন্তু সেই জোটে যে সংগঠিত জোট, সেই জোটে কিন্তু জল ঢেলে দেন বাইরন বিশ্বাস। কারণ তিনি যদি কংগ্রেসে থাকতেন তাহলে সেই যে জোটের যে সুফলটা, জোটের সাফল্যের উপনির্বাচনে, সেটা কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে থাকতো, কিন্তু সেটা কিন্তু বর্তমানে নেই। তার কারণ দেখো, তারপরে বিভিন্ন ইস্যুতে বিজেপি সামনে এসছে, বিজেপির বিভিন্ন কর্মসূচি বলো। এই মুহূর্তে ধরো বামফ্রন্ট কংগ্রেস কিন্তু অনেকটা পেছনে, তৃণমূলের সাথে টেক্কা কিন্তু বর্তমানে বিজেপির সঙ্গে। কিন্তু সেই সময় যে বাইরন বিশ্বাস থাকতেন, কংগ্রেস যদি ধরে রাখতে পারতো, তাহলে কিন্তু হয়তো এই সব মুহূর্তে তৃণমূলের বিরোধী কিন্তু বামফ্রন্ট কংগ্রেস জোট হলেও হতে পারতো, বিজেপি হয়তো পিছনের সারিতে চলে যেতে পারতো। কিন্তু বর্তমানে নেই, বর্তমানে বামফ্রন্ট কংগ্রেস জোটই পিছনে। কিন্তু জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে যেটা মূল ইস্যু যে বললে বিড়ি শ্রমিক, দেখো এখানে কিন্তু অনেকগুলো বিড়ির ফ্যাক্টরি রয়েছে, প্রচুর মানুষ কিন্তু এই বিড়ি শ্রমিক হিসেবে কাজ করেন। তাদের মানে কাজের যে মজুরি, সেটা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকে নানান ইস্যু সামনে আসছে, অনেক ক্ষোভও কিন্তু মানুষের রয়েছে। তো এটা কিন্তু স্থায়ী সমাধানের জন্য কিন্তু আমরা কিন্তু অনেক ঘোষণা দেখেছি, কিন্তু তা কিন্তু বাস্তবায়ন হয়নি। তো স্বাভাবিকভাবেই এবারে লোকসভা নির্বাচন, সাধারণ মানুষ কি মতামত দেন সেদিকে নজর থাকবে। কিন্তু ওই যে বললাম যে সংগঠিত যেটা মানে শাসক বিরোধী যে একটা সংগঠন তৈরি হয়ে আসছিল বামফ্রন্ট বিরোধী, যেটা দেখিয়েছিল সাগরদিঘি উপনির্বাচন, তো সেটা যদি ধরে রাখতে পারতো, তাহলে কিন্তু এই বিড়ি শ্রমিকদের ক্ষোভ যেটা রয়েছে তার প্রতিফলন কিন্তু অন্যদিকে গেলেও যেতে পারতো। কিন্তু বর্তমানে বলবো, যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে প্রধান বিরোধী বিজেপি, কিন্তু জঙ্গিপুর যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত, তো এখানে বিড়ি শ্রমিকদের ক্ষোভ সেটা কতটা প্রকাশ পায় সেটা দেখার। কারণ সংখ্যালঘুরা বিজেপিকে সাধারণত খুব একটা ভোট দেন না। তো এদিক দিয়ে বলবো যে তৃণমূল ক্ষোভ থাকলেও খুব একটা সুবিধা এখানে করতে পারবে না। একেবারে তুমি যেমনটা বললে, বাইরন বিশ্বাসের প্রসঙ্গ তুমি টানলে, যদি তিনি কংগ্রেসে থাকতেন তাহলে কিছু একটা সুবিধা হতে পারতো, বা লড়াইটাও সেরকমই একটা হতো। কিন্তু যেহেতু তিনি উপনির্বাচনের পরেই কিন্তু তিনি দলবদল করেছেন এবং তিনি তৃণমূলে যোগদান করেছেন, সেক্ষেত্রে এই যে বাইরন বিশ্বাস ইস্যু, এটা গিয়ে কি কোথাও প্রভাব ফেলবে নির্বাচনে? দেখো, বাইরন বিশ্বাস ইস্যু প্রভাব ফেলতে পারতো, আবার বলবো প্রভাব ফেলতে পারতো, কিন্তু যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসে, এখন ধর যারা তাকে ভোট দিয়েছিলেন সেসব মানুষরা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। আমরা এর আগে দেখেছিলাম যে বাইরন বিশ্বাস জেতার পর সাগরদিঘির এলাকার বহু মানুষের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়ার কিন্তু একটা অভিযোগ উঠে এসেছিল। তো তারপরে বাইরন বিশ্বাস শাসক দলে যোগ দেন। তিনি বলেন যে সাধারণ মানুষের জন্য যোগ দিয়েছেন। তো মানুষের যে ক্ষোভ রয়েছে, দেখো 11 বছর রাজ্য সরকার রয়েছে, তো অ্যান্টি ইনকমবেন্সি তো রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন ইস্যুও সামনে এসছে। তো বাইরন বিশ্বাসের যে বিরুদ্ধে মানুষের যে ক্ষোভটা, সেটা প্রতিফলিত তো কংগ্রেস কতটা তুলতে পারবে, বামফ্রন্ট কংগ্রেস জোট কতটা তুলতে পারবে, সেটা একটা বিষয়। তার কারণ দেখো, এই মুহূর্তে কংগ্রেস ভালো অবস্থায় নেই, দেশে তো নয়, বাংলাতেও নেই। সিপিএমের শক্তি অনেকটা ক্ষয়ে গেছে।
তো স্বাভাবিকভাবেই এই বাইরন বিশ্বাস ইস্যু যেটা হওয়ার ছিল সেটা হবে না, উল্টোতে যেহেতু বাইরন তৃণমূল কংগ্রেসে, সুতরাং এটা কোনো বড় ফ্যাক্টর হবে না। আমার মনে হয় খলিলুর রহমান তিনি হয়তো খুব সুবিধাজনক অবস্থায় রয়েছেন এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। আর তাছাড়া আরও যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, বাইরন বিশ্বাস বলো, উনি তো কংগ্রেসের টিকিটে জেতা, বাকি যে 6টি রয়েছে 6টি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। এমনকি 21-এ যে জয়ের মার্জিন ছিল সেটা কিন্তু অনেকটা বেশি ছিল প্রধান বিরোধী বিজেপির থেকে। তো সেদিক দিয়ে বলবো বিশেষ করে কংগ্রেসকে জেতালে মানুষ তো আবার সেই মানে প্রতারিত হতে পারেন, কারণ একজন যাকে জেতালো বাইরন বিশ্বাসকে, তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এখন যদি আবার কংগ্রেসকে ভোট দেন তিনি থাকবেন, এই ভরসাটা মানুষ কি করতে পারবে? এটা একটা বিষয়। তো সেদিক দিয়ে বলবো খলিলুর রহমানের সুবিধাজনক অবস্থাতেই রয়েছেন। একেবারে আমরা একবার শুনবো সাধারণ মানুষ কি জানিয়েছে। আমি পিসিআরকে বলবো একবার দেখানোর জন্য যে সাধারণ মানুষ ঠিক কি বলছেন। তাকে ভোট দিই আমরা প্রত্যেকবারই, কিন্তু সে জিতার পরে তাকে এখানে খুঁজে পাওয়া যায়। আর আমাদের অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ফারাক্কা বিধানসভা, শামসের বিধানসভা, এটা হচ্ছে মুর্শিদাবাদের অংশ। আমরা হয়ে গেছি লোকসভায় দক্ষিণ মালদার অংশ। এবার তারপরে জঙ্গিপুর লোকসভা, আর এদিকে হচ্ছে দক্ষিণ মালদা, মিডিলে আমরা পড়ে গেছি মিডিলে। এখন কোন দিক দিয়ে কী উপকার এমপির আসবে সেটা আমরা কোনোদিনই বুঝতে পারলাম না। এমপি বলে যে আমাদের এখানে কেউ আছে সেটা আমরা কোনোদিন অনুভবই করলাম না। এবার ভোটে ধরুন বিভিন্ন দল, রাজনীতি দল প্রার্থী দিয়েছে, যদি আপনাদের ভোটে জিতে তা আপনারা কি উন্নয়ন মনে করেন তাদের কাছ থেকে? যদি যে জিতবে তার উন্নয়ন করা উচিত, কারণ বড় বড় প্রতিশ্রুতি সবাই দিচ্ছে। এই প্রতিশ্রুতিগুলো যখন দিচ্ছে তখন তার কাজ করা উচিত। একটা যোগ্য নেতা সেই হতে পারে যে উন্নয়ন করবে। মনিরুল ইসলাম এই কথা দিয়ে কিছু কাজ হয়েছে, হয়তো কিছু কাজ বাকি রয়েছে। এই মুহূর্তে ফারাক্কা তথা দক্ষিণ মালদার কী উন্নয়ন প্রয়োজন রয়েছে? দক্ষিণ মালদা বলতে আমরা ফারাক্কা বিধানসভা বলতে পারবো। ফারাক্কা বিধানসভায় যেসব কাজগুলো অপূর্ণ রয়েছে, নিশিন্দা কাটানটা অপূর্ণ রয়েছে, ফারাক্কা ব্যারেজে অনেক বেকার সমস্যা রয়েছে, যেটা এখনও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইকোনমিক কান্ট্রিতে আমাদের দেশ আজকে ৫ম স্থান দখল করে আছে, অথচ বেকারত্বের দিক দিয়ে 86 পজিশনে আছি। তো কিছু দরকার আছে, কিছু কলকারখানার দরকার আছে যেখানে কর্মসংস্থান মানুষের হবে। তৃতীয়ত, বিশেষ করে ফারাক্কায় আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন যে নিশিন্দা কাটান বলে একটা জায়গা আছে, যেখানে দূর দূরান্ত থেকে বাচ্চারা, ওখানে নিশিন্দা হাই স্কুল আছে, ধর্মনগর হাই স্কুল আছে, ওখানে বাচ্চারা পড়তে যায়। বর্ষার সময় খুব বেহাল অবস্থা হলো রাস্তাঘাটে, চলাচলের যোগ্যও নয়। সেই রাস্তাটা মেরামত একান্ত দরকার। তারপরে আপনারা দেখতে পাবেন যে আমরা ফারাক্কা ব্যারেজে আসার জন্য বা এই ঘোড়াইপাড়া থেকে, বেওয়া থেকে সমস্ত লোক আসার জন্য যে ফেরিঘাটটা চালু হয়েছে, সেখানে যদি একটা ব্রিজের ব্যবস্থা হয় তাহলে মানুষ আর নৌকার জন্য বসে থাকবে না। বর্ষাকালে ভিজে ভিজে নৌকার উপর দিয়ে যেতে হবে না। ছাত্রদের দিয়ে এবং যারা মজুর আছে, কৃষক আছে, তাদেরকে সেই দুর্বিষহ অবস্থায় পড়তে হবে না। সেখানে একটা ব্রিজের দরকার আছে। তৃতীয়ত, আমি বলতে চাই যে আপনি দেখতে চাচ্ছেন যে দিনের পর দিন যে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ হিরোইন খাচ্ছে, কেউ আফিম খাচ্ছে, কেউ গাঁজা খাচ্ছে, এবং তাদের কোনো নেশামুক্ত কেন্দ্র, রিহ্যাবিলিটেশন কেন্দ্র এখন পর্যন্ত ফারাক্কায় বা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না আমাদের। আমরা শুনলাম সাধারণ মানুষের বক্তব্য, এবং তাদের মূলত যে বিষয়টা তারা বলছেন যে যখনই কোনো জনপ্রতিনিধি ভোট আসে তখনই প্রত্যেকটা দলেরই জনপ্রতিনিধি আসেন এবং তারা একই প্রতিশ্রুতি দেন এবং তা বাস্তবায়িত হয় না। এই যে প্রতিশ্রুতি ইস্যু, প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা হচ্ছে যে প্রতিশ্রুতির তীরে বিদ্ধ সাধারণ মানুষ। এই প্রতিশ্রুতি কি আদতে পূরণ হবে? দেখো, আমরা একটু পেছন দিকে যাই। গত 2004 সালের লোকসভা নির্বাচনে এই জঙ্গিপুর কেন্দ্রে কিন্তু প্রার্থী ছিলেন কংগ্রেসের প্রণব মুখার্জি। আমরা জানি তিনি দেশের অর্থমন্ত্রী ছিলেন, দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন, এমনকি তো স্বাভাবিকভাবে প্রণববাবু যখন সাংসদ ছিলেন, ওখানকার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মণিপুর যে প্ল্যানটা সেটা কিন্তু তারই কিন্তু উদ্যোগে তৈরি। তো
তো স্বাভাবিকভাবেই প্রণববাবু যখন ওখানে ভোটে প্রার্থী হন, তার কারণ আমরা জানি জঙ্গিপুর কিন্তু একসময় লাল দুর্গ ছিল, সিপিএমের শক্ত ঘাঁটি। তো সেই শক্ত ঘাঁটি দখল করার জন্য কংগ্রেস কিন্তু, বিশেষ করে কংগ্রেসের তৎকালীন জেলা সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, যিনি বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কিন্তু প্রণববাবুকে প্রস্তাব দেন যে জঙ্গিপুর থেকে প্রার্থী হন, জিতিয়ে আনার দায়িত্ব তার। তো প্রণববাবুকে মুখ করার পর সাধারণ মানুষের কিন্তু প্রবল প্রত্যাশা তৈরি হয়েছিল, যিনি একজন বড় নেতা, বড় কেন্দ্রীয় মন্ত্রী হবেন। তো যার ফলে প্রণববাবু কিন্তু বিপুল ভোটে জিতেছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে। এরপর প্রণববাবু কিন্তু যখন সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি কিন্তু তার বিরুদ্ধে তেমন কিন্তু ক্ষোভ ছিল না, তিনি পুরো কাজ করেছেন, এটা কিন্তু মানুষের মুখে উঠে এসেছিল। এরপর দেখো প্রণববাবু যেই লেভেলের নেতা, খলিলুর রহমানকে আমরা তো সংসদে পার্লামেন্টে সেভাবে বক্তব্য রাখতে দেখি না বা ইস্যু তুলে ধরতেও দেখি না, কারণ জঙ্গিপুরে ভাঙন একটা ভয়াবহ সমস্যা রয়েছে। তো এটা কিন্তু আমরা কিন্তু খলিলুর রহমানকে সেভাবে কিন্তু দেখিনি। তো স্বাভাবিকভাবেই সেরকম নেতৃত্বে কিন্তু একটা অভাব থাকে, কারণ বড় নেতা থাকলে তার বিচক্ষণ দৃষ্টিভঙ্গি যেমন থাকে, তিনি কিন্তু সেইভাবে তুলে ধরেন, তার ভিত্তিতেই কিন্তু অনেক সিদ্ধান্ত হয়, সংসদ থেকে, সরকারের পক্ষ থেকে হোক সিদ্ধান্ত হয়। এটা কিন্তু একটা জঙ্গিপুরের বাসীর এটা কিন্তু একটা ভুক্তভোগী, এটা মানতে হবে। আরেকটা বলবো যে খলিলুর রহমান যিনি সাংসদ রয়েছেন, তো ভোটে আসলে, ভোটে শুধু উনি নয়, প্রত্যেক রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেবেই, কারণ প্রতিশ্রুতি কতটা পূরণ হয়, যে জয়লাভ করেন 5 বছরে কতটা পূরণ করতে পারেন সেটা তো সাধারণ মানুষ বলতে পারবে। কিন্তু ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু প্রতিশ্রুতিতে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন, কারণ আমরা দেখেছি বিজেপির ম্যানিফেস্টো এসছে, তৃণমূলেরও এসছে। তো স্বাভাবিকভাবেই এই ম্যানিফেস্টোতেও সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি থাকবে, কারণ কতটা বাস্তবায়ন হয় সেটা তো মানুষ বলে। একেবারে। এবার আমরা একবার নজর রাখবো 2019-এর ফলাফলের দিকে, লোকসভা নির্বাচনের ফলাফল কি উঠে এসেছিল, সেই ফলাফল সেদিকে নজর রাখবো। তৃণমূল প্রার্থী ছিলেন খলিলুর রহমান, তিনি ভোট পেয়েছিলেন 5,62,883, 5,62,838। অন্যদিকে বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন, তিনি ভোট পেয়েছিলেন 3,17,056। কংগ্রেসের প্রার্থী ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়, ভোট পেয়েছিলেন 2,55,836। অন্যদিকে সিপিএম এর মোহাম্মদ জুলফিকার আলী, তিনি পেয়েছিলেন 95,501। আবার একবার বলে রাখি, তৃণমূল প্রার্থী ছিলেন খলিলুর রহমান, তিনি ভোট পেয়েছিলেন 5,62,838। বিজেপি প্রার্থী ছিলেন মাহফুজা খাতুন, তিনি ভোট পেয়েছিলেন 3,17,056। কংগ্রেসের প্রার্থী ছিল অভিজিৎ মুখোপাধ্যায়, ভোট পায় 2,55,836। অন্যদিকে সিপিএম প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী, তিনি পেয়েছিলেন 95,501টি ভোট। এবং এই যে দেখো, এই যে 2019-এর ভোটের ফলাফল, প্রথমে যে বিষয়টার দিকে আমরা নজর রাখবো, এই ভোটের ফলাফলের পর শাসক দলের সংগঠনের কাছে বিরোধী শিবির একেবারেই কিন্তু মানে কি বলবো, ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এবং বিরোধীদের যে কার্যকর্তারা রয়েছে, নেতারা রয়েছে, তারা কিন্তু একে একে আমরা দেখেছি শাসক দলে যোগদান করেছে। এবং তারপরে আরও একটা বিষয়, তৃণমূলের জনকল্যাণমুখী প্রকল্প বা একাধিক যে প্রকল্প, কোথাও গিয়ে কি বিজেপির এই সংগঠন এত দুর্বল, অন্যদিকে তৃণমূলের এত জনকল্যাণমুখী প্রকল্প, কোথাও গিয়ে কি তৃণমূল একটু বেশি মানে স্বস্তির নিঃশ্বাস পাবে এখানে? দেখো, গতবারের রেজাল্টের ফলাফলে যদি দেখি, তো বিজেপির প্রার্থী ছিলেন মাহফুজা খাতুন, তিনি একজন সংখ্যালঘু মুখ ছিলেন। উল্টো দিকে তৃণমূলের খলিলুর রহমান, কংগ্রেসের ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়, তিনি কিন্তু প্রণব মুখোপাধ্যায়ের ছেলে। তো স্বাভাবিকভাবেই তারপরে ধরো 19-এর নির্বাচনে বিজেপি মোদিকে মুখ করেছিল, মুখ তো আগে 2014 থেকে রয়েছেন। তো বিজেপির একটা কিন্তু মোদিমুখী হাওয়া ছিল, যেহেতু লোকসভা নির্বাচন, তো স্বাভাবিকভাবেই কেন্দ্রে কোন সরকার গঠন করবে তার উপরে কিন্তু ভোট হয়, যার ফলে কিন্তু বিজেপি মাহফুজা খাতুনকে প্রার্থী করে বিজেপির ভোট ব্যাপক বেড়ে যায়। যার ফলেই দেখো কংগ্রেস কিন্তু 3 নম্বর নেমে আসে, যে কংগ্রেস ওখান থেকে জঙ্গিপুর থেকে প্রণববাবু জিতেছিলেন, সেই আসনেই কংগ্রেস 3 নম্বরে নেমে আসে। এরপর দেখো তৃণমূল কংগ্রেসের উত্থান, এখানে কিন্তু বলবো কংগ্রেসের দল ভাঙা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখেছি কংগ্রেসের গড় মুর্শিদাবাদ, কংগ্রেসের অনেক এমএলএ যারা রয়েছেন, সাংসদ ছিলেন, তারা কিন্তু দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে রয়েছেন। এমনকি মুর্শিদাবাদ যিনি প্রার্থী তৃণমূলে রয়েছেন, তিনিও কিন্তু
একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, দল ছেড়ে বর্তমানে তিনি তৃণমূলের সাংসদ, এমনকি এবারেও প্রার্থী। তো স্বাভাবিকভাবেই কংগ্রেসের অনেক নেতাই রয়েছেন যারা দল ছেড়ে তৃণমূলে গেছেন। পাশাপাশি যেহেতু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই অ্যাডভান্টেজটা তো রয়েছে। এবং আর একটা জিনিস যেটা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রচুর পরিমাণে সংখ্যালঘু ভোটার রয়েছেন। বিশেষ করে বিজেপি যে ভোটাররা রয়েছেন, বিশেষ করে হিন্দু ভোটাররা, তারা তো বিজেপির পক্ষে যান স্বাভাবিকভাবে। এমনকি সংখ্যালঘু ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু বিপুল প্রভাব রয়েছে। এবার বর্তমান যে ইস্যুগুলো রয়েছে এর উপরে যদি কংগ্রেস বামফ্রন্ট জোট হয়েছে, তো তারা যদি এই বিশেষ করে বিড়ি শ্রমিকদের এই ক্ষোভটা যদি পুরোপুরি তুলতে পারে, তবেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বলবো তৃণমূলের পাল্লা কিছুটা হলেও ভারী, কারণ সংগঠনটা দেখো, গত পঞ্চায়েত ইলেকশনে দেখেছি তৃণমূল বিপুল সাফল্য পেয়েছে। সেখানে কংগ্রেস সামান্য কিছু হয়তো জয় পেয়েছিল, কিন্তু তুলনামূলক বিশেষ করে লোকসভা ভোটে জেতার মতো কিন্তু নয়। আর একটা জিনিস বলবো তোমাকে, এর মধ্যে যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সুতি বিধানসভা কেন্দ্রে গত 21-এ তৃণমূল পেয়েছিল 1,27,351 ভোট। এখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, পায় 56,650 ভোট। এখানে কংগ্রেস তৃতীয় স্থানে নেমে আসে, পায় 18,760 ভোট। জঙ্গিপুর, এখানেও তৃণমূল কংগ্রেস 1,36,444 ভোট, বিজেপি পায় 43,964 ভোট। রঘুনাথগঞ্জ, তৃণমূল পায় 1,26,834 ভোট, বিজেপি পায় 28,521 ভোট। সাগরদিঘি খুব গুরুত্বপূর্ণ, এখানে মন্ত্রী ছিলেন তোমার সুব্রত সাহা, তিনি প্রথমবার জয় পান, তিনি পেয়েছিলেন 95,189 ভোট, বিজেপি পায় 44,983 ভোট। এখানেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 64,681 ভোট, কংগ্রেস এখানে কিন্তু দেখো 87,667 ভোট, বাইরন বিশ্বাস পেয়েছিলেন। এবার বিজেপি কিন্তু এখানে তৃতীয় স্থানে নেমে এসেছিল উপনির্বাচনে। এরপর লালগোলায় আমরা জানি আব্দুল সাত্তার, তিনি কিন্তু একসময় কংগ্রেসের বিধায়ক ছিলেন, দীর্ঘদিন মন্ত্রী ছিলেন রাজ্যে। তার ছেলে আবু হেনা এই লালগোলার বিধায়ক, তিনি কিন্তু গত 2021-এ তৃণমূল এখানে জয় পায় প্রথমবার। তৃণমূল পেয়েছিল 1,07,860 ভোট, বিজেপি পায় 29,464 ভোট, এবং আবু হেনা পেয়েছিলেন 47,153 ভোট। এছাড়া নবগ্রামেও তৃণমূল 1,04,055 ভোট এবং বিজেপি 64,922 ভোট। পাশাপাশি খড়গ্রামে তৃণমূল 93,255 ভোট এবং বিজেপি 60,682 ভোট। সুতরাং জয়ের ব্যবধানটা কিন্তু অনেকটা বেশি। এখানেও কিন্তু যদি ভোটের মার্জিন দেখি, প্রধান বিরোধী কিন্তু বিজেপি, জয়ের মার্জিন অনেকটা বেশি। সুতরাং কংগ্রেসকে এখানে কিন্তু ভালো ফল করতে গেলে জোট বেঁধে অবশ্যই লড়াই করতে হবে। পাশাপাশি সংখ্যালঘু ভোট, যেটা মেন ভোট, সেই ভোটে কিন্তু ভাগ বসাতে হবে। এমনকি যে বললে বিড়ি শ্রমিক, এই শ্রমিকদের ভোট ব্যাংক যদি কংগ্রেস ঘরে তুলতে পারে, তবেই তাদের পক্ষে একটা আশা রয়েছে। কিন্তু যেহেতু সংখ্যালঘু ভোট বেশি, সুতরাং বলবো খলিলুর রহমানের সম্ভাবনাই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিছুটা হলেও বেশি রয়েছে। হ্যাঁ, আরও একটা বিষয়, এই যে 35 বছরের লাল দুর্গ জঙ্গিপুর, সেখানে এখন হচ্ছে সবুজ শিবির, সেক্ষেত্রে কোথাও গিয়ে কি সংখ্যালঘু ভোটের কাটাকাটিতে পদ্ম ফুটবে? সম্ভাবনা খুব কঠিন, যথেষ্ট কঠিন রয়েছে। কারণ আমি যে বিধানসভা কেন্দ্রগুলো পরিসংখ্যান দিলাম, জয়ের মার্জিন দেখলে অনেকটা বেশি। আর এই জঙ্গিপুরে প্রায় 70%-এর বেশি ভোট কিন্তু সংখ্যালঘু ভোটার। সুতরাং এই ভোটটা যদি ভাগ হয়, আমরা যে 70%-কে 35 করি, তো উল্টো দিকে থাকছে 30। সুতরাং জয়ের সম্ভাবনা কিন্তু নয়। বিজেপিকে এখানে জিততে গেলে কিন্তু সংখ্যালঘু ভোটকে ভাগ বসাতেই হবে, যেটা বিজেপির পক্ষে যথেষ্ট কঠিন। তো এদিক দিয়ে বলবো পাল্লা অনেক কিছুটা হলেও ভারী তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ ওই যে বললাম বাইরন বিশ্বাস, যিনি কিন্তু সংখ্যালঘু ভোটে ভাগ বসেছিলেন, তিনি যদি এই মুহূর্তে কংগ্রেসে থাকতেন, সুতরাং তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরোধী, হয়তো বিরোধী হিসেবে বাম কংগ্রেস উঠে আসছে বিজেপিকে পেছনে ফেলে, যেটা উঠে আসছিল যে ইস্যুটা, এটা যদি ধরে রাখতে পারতো কংগ্রেস, তাহলে কিন্তু জঙ্গিপুরের ফলাফলটা অন্যরকম হলেও হতে পারতো। কিন্তু যেহেতু সেই জায়গায় কংগ্রেস বলো বাম কংগ্রেস জোট ব্যর্থ বাইরনকে ধরে রাখতে, তো এই দিক দিয়ে বলবো সংখ্যালঘু ভোট। পাশাপাশি আরেকটা যে সিএ ইস্যু রয়েছে, তো সিএ নিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জনসভায় কিন্তু
সিএ ইস্যু কিন্তু সামনে তুলে আনছেন, তিনি বারবার বলছেন। সুতরাং সংখ্যালঘু ভোট শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস বাম কংগ্রেস জোটে আসা যথেষ্ট কঠিন মনে হয়। এখানে বলবো খালিলুর রহমানের পক্ষে সুবিধাজনক অবস্থায় রয়েছেন। আরও একটা বিষয় যে এই যে লড়াই, এই লড়াইয়ে এই জঙ্গিপুর কেন্দ্রের অভিমুখ কি হতে পারে? দেখো অভিমুখ বলবো, যদি দেখো অভিমুখ বলতে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিড়ি শ্রমিকদের সমাধানটা প্রধান হওয়া উচিত। কারণ প্রচুর ওখানে অনেক বিড়ি ফ্যাক্টরি এবং প্রচুর মানুষ কিন্তু এখানে কাজ করেন। একেবারে। তো এইসব মানুষের সমস্যার সমাধানটা প্রয়োজন। একটা যেটা জঙ্গিপুরের মধ্যে পড়ে মণিপুর প্ল্যান্টটা, এটা কিন্তু একটা বিরাট বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। তো এটাও কিন্তু একটা আরও বেশি বহু মানুষের কর্মসংস্থান হোক, এটাই অভিমুখ হওয়া উচিত। পাশাপাশি গঙ্গা ভাঙন, এটাও কিন্তু জঙ্গিপুর মানুষ, বহু মানুষ কিন্তু ভুক্তভোগী এখানে। তো পাশাপাশি কৃষিকাজ রয়েছে জঙ্গিপুরে, এটাও কিন্তু একটা মানুষ ভুক্তভোগী। তো এই সমস্যাগুলোর সমাধানটাই কিন্তু এটাই কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের আগামী দিনের অভিমুখ হয়ে ওঠা উচিত। একেবারে অনেক ধন্যবাদ সত্যজিৎ দা আমাদের সঙ্গে থাকার জন্য। জঙ্গিপুর লোকসভার অন্তর্গত যে 7টা বিধানসভা কেন্দ্র বর্তমানে তা তৃণমূলের দখলে। গত 3 স্তর পঞ্চায়েত নির্বাচনও কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল ভালো ফল করেছে। লোকসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের বাড়তি সুবিধা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে বিজেপি এবং কংগ্রেস। তবে শেষ পর্যন্ত শেষ আসে কে হাসবে তা সময় বলবে। আজকের মতো জেলার খবর এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি পর্দায়। নমস্কার।